শুভ সকাল। আজ 16 জুন 2020 খ্রিস্টাব্দ, 2 আষাঢ় 1427 বঙ্গাব্দ এবং 23 শাওয়াল 1441 হিজরি, রোজ মঙ্গলবার। স্বাগত জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান আইডি থেকে আজ 269তম পর্বে। দর্শক, আপনারা জানেন সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক 9টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ, ফেরদৌস হাসান লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন, আপনিও আপনার আইডি থেকে এই অনুষ্ঠান শেয়ার দিতে পারেন, যেন আপনার আইডি থেকে আপনার যারা বন্ধু রয়েছেন এবং করেন গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবরাখবর জানতে পারেন। সিরাজগঞ্জের খবরাখবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাসী জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে আজ আমার হাতে রয়েছে মোট 5টি পত্রিকা: দৈনিক যুগের কথা, দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এবং একটি অনলাইন পত্রিকা দৈনিক সিরাজগঞ্জ। দর্শক, চোখ রাখুন এবং সিরাজগঞ্জের সবশেষ খবর, বিস্তারিত খবর জানুন। আপনার এলাকায় ঘটে যাওয়া ঘটনা, প্রত্যন্ত অঞ্চলের ঘটে যাওয়া ঘটনা, সেই সাথে বিভিন্ন অনুসন্ধানমূলক খবর জানতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সঙ্গে থাকুন ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ ফেরদৌস হাসান লাইভ টিভি সিরাজগঞ্জে। এছাড়া এই অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হচ্ছে ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জে। আমার হাতে রয়েছে প্রথমে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা। দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে চৌহালিতে যমুনা চরের বাদাম চাষিদের স্বপ্ন ভঙ্গ। গাজীপুরে মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। সিরাজগঞ্জে পুলিশসহ নতুন করে করোনা আক্রান্ত 29 জন। বিড়ির উপর ট্যাক্স বৃদ্ধিতে সিরাজগঞ্জে বিড়ি শ্রমিকদের মানববন্ধন। সিরাজগঞ্জ সাংস্কৃতিক কর্মীদের আর্থিক প্রণোদনা প্রদান। এছাড়া দুটি শোক বার্তা রয়েছে, আমি একটু দেখাতে যাই। দুটি শোক বার্তা দুটি দিয়েছেন সাবেক জেলা ইউনিট কমান্ডার, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফি এবং ইমেলদা হোসেন দীপা, নির্বাহী সচিব ইসাবেলা ফাউন্ডেশন। আর রয়েছে শেষ পাতায়, যমুনা প্রবাহ পত্রিকার শেষ পাতায় রয়েছে উল্লাপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নারী সহ আহত 5। রতনকান্দি ইউনিয়নে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। সয়দাবাদে মৎস্যজীবী লীগ নেতার উপর সন্ত্রাসী হামলা। রামগাতিতে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। শেষ পাতায় রয়েছে কয়েকটি শোক বার্তা রয়েছে আলহাজ মোহাম্মদ নাসিমের শোক বার্তা জানিয়েছেন খলিল রহমান সিরাজি, সাধারণ সম্পাদক গাজীপুর উপজেলা আওয়ামী লীগ। রয়েছে হাজি মোহাম্মদ নিজামুদ্দিন, মেয়র গাজীপুর পৌরসভা সিরাজগঞ্জ। ভিতরের পাতায় রয়েছে, দ্বিতীয় পাতায় রয়েছে শহরের চৌধুরী আবাসিক হোটেলে অভিযান, নারীসহ 3 জন আটক। উল্লাপাড়ায় 3 র্যাব সদস্য সহ নতুন করে করোনা আক্রান্ত 5 জন। সিরাজগঞ্জে গ্রাহককে মারপিটের ঘটনায় নেসকোর তদন্ত শুরু। রয়েছে জেলার বাইরের কয়েকটি জেলার খবর। ড্রেজিং না করার ফলে তিস্তা নদীর ভাঙন ও বন্যা হওয়ার আশঙ্কা। রয়েছে রাজশাহীতে দিন গেলেই আমের দাম মন প্রতি বাড়ছে 100 টাকা। নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। আকস্মিক পানি বৃদ্ধিতে আতঙ্কে ধরলাপাড়ের মানুষ। এছাড়া রয়েছে হার মানব না, স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা মেনে জীবন চলবে প্রধানমন্ত্রী। করোনার বড় ধাক্কা, আওয়ামী লীগের 3 নক্ষত্রের পতন। রয়েছে 6 আগস্ট পর্যন্ত বাড়ল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। সংসদে 46,000 কোটি টাকার সম্পূরক বাজেট পাস। আমের ঝুড়ি ও প্রেসার কুকারে 50 লাখ টাকার হেরোইন আটক 2। এটি রাজধানীর খবর। চিকিৎসা ছাড়া কেউ মারা গেলে তা ফৌজদারি অপরাধ, হাইকোর্ট। কালাকানুন প্রণয়ন করে সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতার টুটি চেপে ধরা হয়েছে মির্জা ফখরুল। কুয়েতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দিয়েছিলেন এমপি পাপুল। 7 পাতায় রয়েছে যমুনা প্রবাহ পত্রিকা গাজীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা।
এই ছিল যমুনা প্রবাহ পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক যুগের কথা পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে শুধু রেড জোনে সাধারণ ছুটি, স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, বেলকুচি থানার 7 পুলিশ সহ জেলায় নতুন আক্রান্ত 29 জন, করোনার কাছে হার মানব না প্রধানমন্ত্রী, শাহজাদপুরের 8টি দোকানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তারা সে সরকারি হালত ভরাট করে বাড়ি নির্মাণ বন্ধের অভিযোগ, ব্যাংকে ছাঁটাই নয় বেতন কমবে। শহরের আবাসিক হোটেলে নারী সহ 3 জন আটক, অর্থাৎ শহরের চৌধুরী চাকরিজীবী আবাসিক হোস্টেল থেকে নারী সহ 3 জন আটক। নেস্কোর তদন্ত শুরু, অভিযুক্তরা এখনও ধরাছোঁয়ার বাইরে। প্রসঙ্গ করোনায় স্বাস্থ্যবিধি ও মাস্ক। মোহাম্মদ শহীদুল্লাহ বুলবুলের লেখা। করোনা মোকাবেলায় বাংলাদেশকে $173 মিলিয়ন দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনা রাজশাহী বিভাগে 31 মৃত্যু, শনাক্ত 2508 জন। করোনায় দেশে আরও 38 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3099। শেষ পাতায় রয়েছে কালিয়া হরিপুরে বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড, স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করলেন ব্যবসায়ী স্বপন শিকদার। এছাড়া রয়েছে তিন মাসে 18,000 অথচ একদিনে সুস্থ 15,000। উল্লাপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত 5। পাবনায় করোনা উপসর্গ নিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু, 382 পোশাক শ্রমিকের করোনা শনাক্ত। বগুড়া প্রেস ক্লাব বন্ধ ঘোষণা। রয়েছে সাকিবের উচ্ছ্বসিত প্রশংসায় সাকলাইন, হাসপাতাল ক্লিনিকের জন্য হাইকোর্টের 10 নির্দেশনা। এই খবরটি সুযোগ পেলে বিস্তারিত তুলে ধরব, যদিও এটি জাতীয় খবর। এছাড়া রয়েছে বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী জাতীয় নেতা শহীদ মনসুর আলীর সুযোগ্য সন্তান সাবেক স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রেসিডেন্ট সদস্য, কেন্দ্রীয় 14 দলের সমন্বয়, গাজীপুরের অভিভাবক মহান নেতা আলহাজ মোহাম্মদ নাসিমের স্মরণে মাগফিরাত কামনা করেছেন অনেক। সে মাগফিরাত কামনার মধ্যে রয়েছে খলিলুর রহমান সিরাজী, সাধারণ সম্পাদক গাজীপুর উপজেলা আওয়ামী লীগ, মোহাম্মদ রেজাল করিম, অধ্যক্ষ ভারপ্রাপ্ত গাজীপুর সরকারি মুন্সিপাল কলেজ, আজি মোহাম্মদ নিজাম উদ্দিন, সভাপতি পৌর আওয়ামী লীগ এবং মেয়র গাজীপুর পৌরসভা। এছাড়া রয়েছে গোলাম মোস্তফা মধু, GM তালুকদার, সিনিয়র সহসভাপতি উপজেলা আওয়ামী লীগ, সভাপতি পৌর আওয়ামী লীগ। এছাড়া রয়েছে মোহাম্মদ বিপ্লব সরকার, সাবেক ছাত্রনেতা ও সভাপতি উপজেলা যুবলীগ গাজীপুর। প্যানেল মেয়র গাজীপুর পৌরসভা মোহাম্মদ তাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পৌর আওয়ামী লীগ। স্মরণ মাগফিরাত কামনা করেছেন। ভিতরের পাতায় রয়েছে গাজীপুরের খবর। নাসিমের আত্মার মাগফিরাত কামনায় গাজীপুর আওয়ামী লীগের দোয়া মাহফিল। নাসিমের আত্মার মাগফিরাত কামনায় মনসুর আলী কলেজে মিলাদ মাহফিল। রয়েছে হিলির খবর। হিলিতে নো মাস্ক নো এন্ট্রি কর্মসূচি চালু। এছাড়া যথারীতি রয়েছে রাশিফল। আজকের রাশিফল লিখেছেন জ্যোতির্ময় সুস্মিতা। একটি নিলাম বিজ্ঞপ্তি রয়েছে উল্লাপাড়া প্রেস ক্লাব, উল্লাপাড়া সিরাজগঞ্জ হারানো বিজ্ঞপ্তি রয়েছে একটি। এই ছিল দৈনিক যমুনা প্রবাহ পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে কলম সৈনিক, দৈনিক কলম সৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। কলম সৈনিক পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে সিরাজগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা 200 ছাড়ল। করোনায় 24 ঘন্টায় কেড়ে নিল 38 প্রাণ।
স্বাস্থ্য সুরক্ষার নির্দেশনা মেনে জীবন চালাতে হবে প্রধানমন্ত্রী। রয়েছে নাসিমের মৃত্যু নিয়ে স্ট্যাটাস। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা। কোরআনের হাফেজ জিয়ান বিজ্ঞানী হতে চায়। সিরাজগঞ্জে মৎস্যজীবী লীগ নেতার উপর সন্ত্রাসী হামলা। ট্যাক্স কমানোর দাবিতে সিরাজগঞ্জ বিড়ি শ্রমিক ইউনিয়নের মানববন্ধন অনুষ্ঠিত। সলঙ্গায় পারিবারিক বিরোধের জেরে ধর্ষণ চেষ্টার মিথ্যা মামলা। সিরাজগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। একটি নিলাম বিজ্ঞপ্তি রয়েছে উল্লাপাড়া প্রেস ক্লাব। শেষ পাতায় রয়েছে বাইরের খবর। ভিতরের পাতায় রয়েছে উল্লাপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত 5, থানায় অভিযোগ। রয়েছে হাসপাতাল ক্লিনিকের জন্য হাইকোর্টের 10 নির্দেশনা। ত্রাণের চাল পেয়েছেন 6.5 কোটি মানুষ। কামরানের জন্য অঝোরে কাঁদলেন নেতাকর্মীরা। শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 6 আগস্ট পর্যন্ত। ধর্ম নিয়ে একটি লেখা রয়েছে, ধর্ম মতভিন্নতা ও ইসলাম। রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটি। দেশে একদিনে সুস্থ 15,000। করোনায় শনাক্ত রোগীর সংখ্যা 90,000 ছাড়ল। রয়েছে যথারীতি একটি সম্পাদকীয়, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই ছিল কলম সৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন। দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম করা হয়েছে। প্রধান শিরোনাম: সিরাজগঞ্জের উন্নয়নে নিবেদিত ছিলেন মোহাম্মদ নাসিম। বাবা মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত সিলেটের সাবেক মেয়র কামরান। মৃত্যুর ভয়ে অদৃশ্য শক্তির কাছে পরাজয় মানা যাবে না প্রধানমন্ত্রী। গাজীপুরে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি। সিরাজগঞ্জে বাল্য বিবাহ বন্ধ করলেন সদর এসিল্যান্ড। এছাড়া রয়েছে সিরাজগঞ্জের বেলকুচি ও উল্লাপাড়ায় নতুন করে 29 জন করোনায় আক্রান্ত। জেলা স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকায়। এছাড়া রয়েছে একটি শোক বার্তা রয়েছে। ডক্টর জান্নাতারা হেনরি তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ, চেয়ারম্যান সকিনা মোতাহার কল্যাণ ট্রাস্ট, সিরাজগঞ্জ। এই ছিল প্রথম পাতার খবর। শেষ পাতায় রয়েছে রায়গঞ্জে প্রতিবন্ধীকে পিটালেন কে এই কাদের। এনায়তপুরে বামন হোসেনকে ডু সামথিং ফাউন্ডেশনের পুঁজি সহায়তা। রায়গঞ্জের বাক প্রতিবন্ধী ওবায়দুলের মা বাবার আকুতি। এইটির বিস্তারিত তুলে ধরব আমি। রয়েছে এই দুঃসময়ে সাহসী নেত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখতে হবে ওবায়দুল কাদের। দক্ষিণের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতে উত্তর তৈরি কিম ইয়ো জং। স্বাস্থ্য কথা রয়েছে, স্বাস্থ্য কথা: ডিম যেভাবে খেলে পুষ্টিও মিলবে, মেদও আটকাবে। ভিতরের পাতায় রয়েছে উল্লাপাড়া উপজেলার খালিয়াপাড়া গ্রামে মালেক মেম্বারের তুগলকি কাণ্ড। উল্লাপাড়া উপজেলার খালিকাপাড়া গ্রামের মালেক মেম্বারের তুগলকি কাণ্ড। মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা। এটি রাজশাহীর খবর। সেরাদের আলোচনায় সাকলাইনের মুখে বুদ্ধিমান সাকিবের নাম। রয়েছে একটি লেখা, অকুতোভয় এক সহযোদ্ধার প্রতীক, তোফায়েল আহমেদ। রয়েছে যথারীতি সম্পাদকীয়, মরার উপর খাড়ার ঘা যেন না হয়, করোনাকালে ডেঙ্গুর আশঙ্কা। এই ছিল দৈনিক যুগের কথা, যমুনা প্রবাহ, কলম সৈনিক, সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে অনলাইন পোর্টাল, একটি অনলাইন পত্রিকা দৈনিক সিরাজগঞ্জ। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ প্রধান শিরোনাম, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছে জাতিসংঘ। সিরাজগঞ্জে আবাসিক হোস্টেলে অসামাজিক কর্মকাণ্ডের অপরাধে নারীসহ 3 জন আটক।
সিরাজগঞ্জের উন্নয়নে নিবেদিত ছিলেন মোহাম্মদ নাসিম। উল্লাপাড়ায় স্বাস্থ্যকর্মী ও র্যাব সদস্য সহ নতুন করে আরও 5 জনের করোনা শনাক্ত। সিরাজগঞ্জের এনায়েতপুরে বামন হোসেনকে ডু সামথিং ফাউন্ডেশনের পুঁজি সহায়তা। প্রিয় অভিভাবক হারিয়ে মাসব্যাপী শোক পালন করবে কাজীপুর আওয়ামী লীগ। তারাশি মোহাম্মদ নাসিমের রুহের মাগফিরাত কামনায় উপজেলা প্রশাসনের দোয়া মাহফিল। সিরাজগঞ্জের বেলকুচি ও উল্লাপাড়ায় নতুন করে 29 জন করোনায় আক্রান্ত। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত এবং অনলাইন পত্রিকার সংবাদ শিরোনাম। এ পর্যায়ে রয়েছে বিস্তারিত। দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সঙ্গে থাকতে হবে ফেরদৌস হাসান ফেসবুক আইডি সহ ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ, ফেরদৌস হাসান লাইভ টিভি সিরাজগঞ্জ এবং ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ। এই ছিল, এবার যে রয়েছে বিস্তারিত, আমি বিস্তারিত তুলে ধরব। দৈনিক সিরাজগঞ্জ পত্রিকার আপডেট কয়েকটি খবর রয়েছে। আজ থেকে ব্যাংকের লেনদেন চলবে 2টা পর্যন্ত। সিরাজগঞ্জের গ্রাহক পেটানোর ঘটনায় নেসকোর তদন্ত শুরু। অভিযুক্তরা এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে। যেসব বিধিনিষেধ মেনে চলতে হবে রেড জোন এলাকার বাসিন্দাদের, আমি যে খবরটি বিস্তারিত তুলে ধরব। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছে জাতিসংঘ। শুরু করছি সিরাজগঞ্জে করোনা সংক্রান্ত রিপোর্ট দিয়ে। প্রথমে রয়েছে সিরাজগঞ্জে গতকাল সর্বোচ্চ 29 জন করোনা শনাক্ত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত রয়েছে প্রতিটি পত্রিকায়। রয়েছে সিরাজগঞ্জে করোনা আক্রান্ত সংখ্যা 200 ছাড়ল। গতকাল 24 ঘন্টায় ছিল আরও 29 জন। সিরাজগঞ্জে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত এপ্রিল, মে ও জুন মাসে আক্রান্তের সংখ্যা 200 ছেড়ে পৌঁছে গেছে 212 জনে। এর মধ্যে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 29 জন। সোমবার দুপুরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর 94 জনের নমুনা রিপোর্টে 29 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 212 জনে। সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহিদুর রহমান। করোনা আক্রান্ত সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল হুদা, তার 3 মেয়ে, 2 উপপরিদর্শক, 2 জন কনস্টেবল, 1 জন নারী কনস্টেবলের স্বামী, এনায়েতপুর থানার 10 পুলিশ সদস্য, বেলকুচি থানার 8 জন পুলিশ সদস্য সহ 32 জন পুলিশ ছাড়াও 2 জন চিকিৎসক ও কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মোহাম্মদ হুমায়ুন কবির জানিয়েছেন, সোমবার সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে 94 জনের নমুনা টেস্ট রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে 65 জনের রিপোর্টে নেগেটিভ এবং 29 জনের রিপোর্ট পজিটিভ। নতুন করে আক্রান্তদের মধ্যে বেলকুচি উপজেলায় 24 জন ও উল্লাপাড়া উপজেলায় 5 জন রয়েছে। এই নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 212 জন। এর মধ্যে 16 জন সুস্থ হয়েছেন এবং 3 জনের মৃত্যু হয়েছে। গত 19 এপ্রিল সিরাজগঞ্জ জেলায় প্রথম এক বৃদ্ধের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। মাঝখানে বিরতির পর 2-1 জন করে আক্রান্ত হলেও জুন মাসের প্রথম থেকেই ব্যাপক হারে বাড়তে থাকে। এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 212 জন। এর মধ্যে ইতিমধ্যে 16 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং 3 জনের মৃত্যু হয়েছে। যেটি বলা হয়েছে সিরাজগঞ্জের
বেলকুচি থানার 7 জন সহ মোট 29 জন, এই খবরটি রয়েছে বিস্তারিত। বিস্তারিত রয়েছে বেলকুচি থানার 7 পুলিশ সহ জেলায় নতুন আক্রান্ত 29 জন। গত 24 ঘন্টায় বেলকুচি থানার 7 পুলিশ সহ জেলায় আরও 29 জন আক্রান্ত হয়েছে, যেটি ইতিমধ্যে বলেছি। বেলকুচি থানায় রয়েছে 7 জন। করোনা শনাক্ত হয়েছে 9টি উপজেলার মধ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে বেলকুচি উপজেলায়। সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা হুমায়ুন কবির। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো 212 জন। এখানে 11 জন উল্লেখ করা হয়েছে। একটি পরিসংখ্যান দিয়ে দেওয়া হয়েছে প্রতিটি উপজেলা ভিত্তিক। আক্রান্তরা হলেন সদর উপজেলায় 49 জন, বেলকুচিতে 75 জন, রায়গঞ্জে 21 জন, চৌহালি 19, শাহজাদপুরে 15, উল্লাপাড়ায় 11, কাজীপুরে 9, তারাশে 7 এবং কামারখন্দে 5 জন। পরিসংখ্যানের দিক বিবেচনা করলে বেলকুচি প্রথম অর্থাৎ 75 জন সর্বোচ্চ সংখ্যক এবং দ্বিতীয় সারিতে রয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলা। এরপরই রয়েছে চৌহালি, শাহজাদপুর, উল্লাপাড়া, কাজীপুর। এই বিষয়ে আমি যুক্ত করার জন্য চেষ্টা করেছিলাম বেলকুচি থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, কিন্তু দুঃখিত তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। আমি বেলকুচি থানা যেহেতু সর্বোচ্চ 7 জন করোনা শনাক্ত হয়েছে, সবশেষ পরিস্থিতি এবং বেলকুচি উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্ত করার জন্য যোগাযোগ করেছি, কিন্তু যেহেতু তার থানায় 7 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, ব্যস্ততার কারণে এবং কিছু শর্ত অর্থাৎ বিধিনিষেধ বা কিছু সীমাবদ্ধতার কারণে হয়তো তিনি যোগাযোগ করেননি। আমরা দিনের যে কোনো এক সময় ফেরদৌস হাসান ফেসবুক আইডিতে আবারও যুক্ত হবে এবং বেলকুচি সবশেষ অবস্থা, অর্থাৎ যেহেতু সর্বোচ্চ 75 জন রোগী শনাক্ত হয়েছে, সেই বিষয়ে সবশেষ উপজেলা প্রশাসন, পুলিশ সহ স্থানীয় যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের কী করণীয় রয়েছে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। রয়েছে ভিন্ন খবর। রয়েছে মোহাম্মদ নাসিমের মৃত্যুতে জাতিসংঘ শোক জানিয়েছেন। এই খবরটির এটি বিস্তারিত ছাপা হয়েছে দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পত্রিকা। বাংলাদেশের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছে জাতিসংঘ। 14 জুন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে পাঠানো বাংলাদেশের এক আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো স্বাক্ষরিত এক শোক বার্তায় মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। শোক বার্তায় বলা হয়, বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে কাজ করার জন্য এবং খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সংসদীয় কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। এমন শোকের মুহূর্তে তার পরিবার ও সহকর্মীদের জন্য জাতিসংঘ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়। রয়েছে গাজীপুরে মোহাম্মদ নাসিমের স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণার খবর। এর আগে রয়েছে সিরাজগঞ্জের উন্নয়নে মোহাম্মদ নাসিম ছিলেন নিবেদিত। এই খবরটির বিস্তারিত। সিরাজগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে বরাবরই ছিল অবহেলিত, বারবার
নদী ভাঙনে দিশাহারা সিরাজগঞ্জবাসীর মধ্যে আশার আলো হয়ে এসেছিলেন মোহাম্মদ নাসিম। 1986 সালে সিরাজগঞ্জ 1 কাজীপুর আসন থেকে তিনি প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালে একই আসন থেকে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়ে সংসদের বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন। 1996 সালে জাতীয় নির্বাচনে সিরাজগঞ্জ 1 ও 2 আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন তিনি। নির্বাচনের পর তার নিজের আসন সিরাজগঞ্জ 1 কাজীপুর ছেড়ে দিয়ে সিরাজগঞ্জ 2 সদর আসনটি রেখে দেন। সেবার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের 21 বছর পর ক্ষমতাসীন হয়। সেই সরকারে মোহাম্মদ নাসিম দুঃখিত, আমি খবরটি বিস্তারিত রয়েছে বিস্তারিত। মোহাম্মদ নাসিম প্রথমে ডাক, টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। খুলে যায় সিরাজগঞ্জবাসীর ভাগ্যের চাকা। নদী ভাঙনের হাত থেকে সিরাজগঞ্জ শহরবাসীকে রক্ষার জন্য নির্মাণ করা হয় 2.5 কিলোমিটার শহররক্ষা বাঁধ। যে বাঁধটি নির্মাণে 2 যুগ ধরে ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছে সিরাজগঞ্জ শহর। মন্ত্রী থাকার প্রথম মেয়াদের 5 বছর নাসিমের প্রচেষ্টায় সিরাজগঞ্জে প্রতিষ্ঠিত হয় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, আঞ্চলিক পাসপোর্ট অফিস, টেলিফোন এক্সচেঞ্জ ভবন, সোনালী ব্যাংক ভবন, অত্যাধুনিক শহীদ মনসুর আলী অডিটোরিয়াম সহ অসংখ্য প্রতিষ্ঠান। শহরের প্রধান সড়ক এসএস রোড ও মুজিব সড়ক প্রশস্তকরণ সহ নির্মিত হয় নতুন করে সড়ক, সেতু, স্কুল, কলেজ ভবন। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে জেলার এনায়তপুর ও সলঙ্গায় 2টি থানা প্রতিষ্ঠা করেন নাসিম। ভাঙন কবলিত দুস্থ মানুষের পুনর্বাসনের জন্য সৈয়দাবাদ এলাকা ও একডালায় একডালায় 2টি পুনর্বাসন কেন্দ্র নির্মাণ করেন নাসিম। লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি শিল্প পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং প্রাথমিক কাজও শুরু করেন। শিশুদের বিনোদনের জন্য দৃষ্টিনন্দন শেখ রাসেল শিশু পার্ক প্রকল্পে হাতে নেন তিনি। 2001 সালে ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে থমকে যায় চলমান এসব উন্নয়নের কর্মকাণ্ড। দীর্ঘ 13 বছর পর 2014 সালে মোহাম্মদ নাসিম আবারও সিরাজগঞ্জ 1 কাজীপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ফের শুরু হয় উন্নয়ন যজ্ঞ। মন্ত্রী হবার পরপরই তিনি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল করার ঘোষণা দেন এবং অল্প সময়ের মধ্যে তা বাস্তবায়ন করেন। সদর উপজেলা শিয়ালকোলে এই মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামো নির্মাণ কাজে বর্তমান শেষ পর্যায়ে রয়েছে। এটি বর্তমানে সিরাজগঞ্জের সর্ববৃহৎ সরকারি স্থাপনা। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালকে 250 শয্যা রূপান্তর করা, বিভিন্ন উপজেলা হাসপাতাল উন্নয়ন ও শয্যা বৃদ্ধি করেন নাসিম। কাজীপুর ও সিরাজগঞ্জের চরাঞ্চলের ইউনিয়নগুলোতে 10 শয্যা মা ও শিশু কেন্দ্র নির্মাণ করা হয়। নির্মিত হয় সড়কা বাঁধের পাশে শেখ রাসেল জাতীয় শিশু পার্ক। সৈয়দাবাদে এগিয়ে চলছে শিল্প পার্কের কাজ, পাশাপাশি বেসরকারি ইকোনমিক জোন প্রতিষ্ঠার কাজ বর্তমানে এগিয়ে চলছে। সিরাজগঞ্জ কাজীপুর সড়কের খোকসাবাড়ি পর্যন্ত 4 লেন এবং সোনামুখী পর্যন্ত সড়ক 32 ফিটে প্রশস্তকরণ প্রকল্পের কাজ শুরুর অপেক্ষায় রয়েছে। একসময়ের রেল শহর খ্যাত সিরাজগঞ্জ থেকে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি ট্রেন যোগাযোগের জন্য সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু। শহরের বুক দিয়ে 4 লেন মহাসড়ক নির্মাণ। শেখ সদর সদর উপজেলার ভেহামার এলাকায় হাসিনা নার্সিং ইনস্টিটিউট, কাজীপুর আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শহীদ মনসুর আলী আইএসটি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির পরিবার পরিকল্পনা প্রশিক্ষণ কেন্দ্র, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট, সোনামুখী শেখ রাসেল মিনি স্টেডিয়াম সহ অসংখ্য প্রতিষ্ঠান নির্মাণ করেছেন তিনি। সিরাজগঞ্জ ও কাজীপুরের মানুষের আজীবনের কষ্ট, যমুনার আগ্রাসী তাণ্ডব থেকে রক্ষা করতে তিনি নদী শাসন প্রকল্প গ্রহণ করেছেন। যমুনার উত্তাল রাশির ছুটে চলাকে তিনি নিয়ন্ত্রণ করতে কাজীপুর মেঘাই পর্যন্ত নদী তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করেছেন। এছাড়াও ঠেকুরিয়া ইকো পার্ক, মেঘাই পর্যটন কেন্দ্র, যমুনা চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ চলমান রয়েছে। তার প্রচেষ্টায় কাজীপুরের দেশের
32তম নদীবন্দর প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলছে। নাসিমের প্রচেষ্টায় নির্মিত হয়েছে 5 তলা বিশিষ্ট অত্যাধুনিক জেলা পরিষদ ডাকবাংলো, অত্যাধুনিক মনসুর আলী অডিটোরিয়াম ও 4 তলা বিশিষ্ট কাজীপুর উপজেলা পরিষদ ভবন। সিরাজগঞ্জ নজরুল একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সঙ্গীত শিল্পী সূর্য বাড়ি জানিয়েছেন, সিরাজগঞ্জের উন্নয়নে মোহাম্মদ নাসিমের বিকল্প নেই। তিনি সাংস্কৃতিক ও কাজীপুরের 2টি অত্যাধুনিক অডিটোরিয়াম, সাংস্কৃতিক কর্মীদের জন্য সিরাজগঞ্জ ও কাজীপুরের 2টি অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণ করেছেন। সিরাজগঞ্জের সাংস্কৃতিক কমপ্লেক্স প্রতিষ্ঠার কাজ এগিয়ে চলেছে। এছাড়া আরও বিভিন্ন ব্যক্তি জানিয়েছেন। নবকুমার কর্মকার জানিয়েছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিএমএর, সিরাজগঞ্জ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর সভাপতি, ছাত্রকা সংগ্রাম কমিটির আহ্বায়ক ডক্টর জহুরুল হক রাজা ভিন্ন ভিন্নভাবে উন্নয়নের বিষয়টি তুলে ধরেছেন। সেই সাথে রয়েছে মোহাম্মদ নাসিমের স্মরণে কাজীপুর মোহাম্মদ নাসিমের স্মরণে মাসব্যাপী কর্মসূচি। সিরাজগঞ্জ 1 আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী সদ্যপ্রয়াত মোহাম্মদ নাসিমের মৃত্যুতে কাজীপুর উপজেলা আওয়ামী লীগ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, দোয়া মিলাদ মাহফিল, কালো ব্যাজ ধারণ সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে বিস্তারিত। এছাড়া রয়েছে ভিন্ন কয়েকটি খবর। চৌহালিতে যমুনা চরের বাদাম চাষিদের স্বপ্নভঙ্গ, এটি প্রধান শিরোনাম করা হয়েছে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকায়। রফিক মোল্লার খবর, সিরাজগঞ্জের চৌহালির যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে চর অঞ্চলের শত শত বিঘা জমির বাদাম ডুবে গেছে। ফলে এই অঞ্চলের কৃষকেরা আধা পাকা বাদাম তুলতে বাধ্য হয়েছেন। এতে বাদাম চাষিদের স্বপ্নভঙ্গ হয়ে যায়। সোমবার সকালে যমুনা পশ্চিম তীর এনায়তপুরে দেখা যায় পানিতে তলিয়ে যাওয়া বাদাম তুলে নিচ্ছেন নৌকা করে নদী পাড়ের চাষিরা এবং সেগুলো নদী পাড়ে রাখা হয়েছে। সেখানে কৃষক পরিবারের নারী শিশু সহ সব সদস্য মিলে বাদাম ছাড়াচ্ছেন। এরকম একটি রঙিন ছবি ছাপা হয়েছে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা এবং প্রধান শিরোনাম করা হয়েছে এটি। সিরাজগঞ্জ সাংস্কৃতিক কর্মীদের আর্থিক সহায়তা প্রণোদনা প্রদান করা হয়েছে। করোনা ভাইরাস কোভিড-19 প্রাদুর্ভাবে সিরাজগঞ্জ জেলার কর্মহীন হয়ে পড়ে সিরাজগঞ্জে 50 জন সাংস্কৃতিক কর্মীদের হাতে 5,000 টাকা করে মোট 2.5 লাখ টাকা আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতা সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ ফিরোজ মাহমুদ। জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, সাবেক সভাপতি আসাদ উদ্দিন পবলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরি, সাধারণ সম্পাদক। রয়েছে সিরাজগঞ্জে গ্রাহকের মারপিটের ঘটনায় নেসকোর তদন্ত শুরুর খবর। এটি একটি ফলো আপ রিপোর্ট। সিরাজগঞ্জের নেসকো কার্যালয়ে গ্রাহক হয়রানির প্রতিবাদে শহর আওয়ামী লীগ নেতা শাহিন আহমেদ ভোলাকে মারপিটের ঘটনাটির অবশেষে তদন্ত শুরু হয়েছে। নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামের নির্দেশে ব্যবস্থাপক লিগ্যাল অ্যাফেয়ার্স শরীফুল ইসলামের নেতৃত্বে একটি দল ঘটনা তদন্ত করছেন বলে জানা যায়। উল্লাপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত 5। সিরাজগঞ্জের উল্লাপাড়ার পল্লীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ 5 জন আহত হয়েছে। আহতরা হলেন আরজিনা, শাকিল, সজীব, নূর মোয়াজ্জেম ও বিশাল মুকুল। আহতদের মধ্যে আরজিনার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আরজিনার স্বামী তাইজল প্রামাণিক বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় 7 জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন। রয়েছে সায়দাবাদে মৎস্যজীবী লীগের নেতার উপর সন্ত্রাসী হামলার খবর। সিরাজগঞ্জ সদর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মণ্ডল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ মুলিবাড়ি আঞ্চলিক সড়কের চর মুলিবাড়ি পিসির ভবনের সামনে এই হামলার ঘটনা ঘটে।
রামগাতিতে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ। সিরাজগঞ্জ সদর উপজেলার রামগাতি গ্রামের নুরালের পুত্র আব্দুর রহিমের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আব্দুর রহিম জানিয়েছেন, গত 6 জুন রাতে একই এলাকার হজরত আলী ও নূর আলম গং এর নেতৃত্বে আমার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। আর রয়েছে শহরের একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক অনৈতিক কাজের জন্য 3 জন নারীসহ 3 জনকে আটকের খবর। যুগের কথা পত্রিকা থেকে আমি তুলে ধরব বিস্তারিত। শহরের নাটক। সিরাজগঞ্জের চৌধুরী চাকরিজীবী আবাসিক হোস্টেলে অসামাজিক কর্মকাণ্ডের অপরাধে এক নারীসহ 3 জনকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার 15 জুন সন্ধ্যা 6টায় সিরাজগঞ্জ শহরের SS রোডস্থ নূর মার্কেটের 4th তলা চৌধুরী চাকরিজীবী আবাসিক হোস্টেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার মৃত আমির আলীর ছেলে সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার মৃত ফরহাদ আলীর ছেলে রেজাউল, ঝিনাইদহ জেলার শৈলখোলা উপজেলা শরীফুল মণ্ডলের মেয়ে মোসাম্মদ সুমি খাতুন। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক SI শরীফুল ইসলাম জানিয়েছেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি দীর্ঘদিন ধরে চৌধুরী চাকরিজীবী আবাসিক হোস্টেলে অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চৌধুরী চাকরিজীবী আবাসিক হোস্টেলে অভিযান চালিয়ে এক নারীসহ 3 জনকে আটক করে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় সিরাজগঞ্জের সচেতন মহলের দাবি, সিরাজগঞ্জের চৌধুরী চাকরিজীবী আবাসিক হোস্টেলটি বন্ধ ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এই ছিল উল্লেখযোগ্য খবর এবং খবরের বিস্তারিত। শুধু রেড জোনে সাধারণ ছুটি, এটি যুগের কথা পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে। এটি জাতীয় খবর। তবে একটু বিস্তারিত তুলে ধরি। করোনা সংক্রমণের ভিত্তিতে রেড, ইয়েলো ও গ্রিন জোনে বিভক্ত এলাকার মধ্যে শুধু রেড জোনে সাধারণ ছুটির আওতায় পড়বে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার 15 জুন দুপুরে জারি করা নির্দেশনা রাতে সংশোধিত আকারে প্রকাশ করে। তাতে শুধু রেড জোনে সাধারণ ছুটির কথা বলা হয়েছে, যদিও আগের নির্দেশনায় রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটির কথা বলা ছিল। বগুড়া প্রেস ক্লাব বন্ধ ঘোষণা রয়েছে একটি বিস্তারিত খবর। বগুড়ায় করোনা পরিস্থিতির অবনতি ও অন্তত 14 জন সাংবাদিক আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে সংক্রমণ এড়াতে সোমবার 15 জুন সকাল থেকে ঐতিহ্যবাহী বগুড়া প্রেস ক্লাব বন্ধ ঘোষণা করা হয়েছে। একটি মানবিক আবেদন রয়েছে। মানবিক আবেদনটি বিস্তারিত যাওয়ার আগে আমি কয়েকটি মন্তব্য তুলে ধরব। ইতিমধ্যে যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন এবং যারা যুক্ত হবেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সঙ্গে থাকবেন ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ দৈনিক সিরাজগঞ্জ, ফেরদৌস হাসান লাইভ টিভি সিরাজগঞ্জ এবং পজিটিভ সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপে। রায়গঞ্জে বাক প্রতিবন্ধী ওবায়দুলের মা বাবার আপত্তি, এই খবরটির বিস্তারিত রয়েছে।
তার আগে রয়েছে কয়েকটি মন্তব্য। সোনার বাংলা, ফ্লাশ বিডি সহ অনেকেই শুভ সকাল এবং শুভেচ্ছা জানিয়েছেন। সবার প্রতি রইল আবার কৃতজ্ঞতা। রয়েছে রায়গঞ্জের একটি খবর। রায়গঞ্জে প্রতিবন্ধীকে পেটালেন দুঃখিত, রায়গঞ্জে বাঘ প্রতিবন্ধী ওবায়দুলের মা বাবার আকুতি। এটি একটি ফলো আপ রিপোর্ট। এর আগে রায়গঞ্জে প্রতিবন্ধীকে পেটালেন কাদের, এইটির একটি ধারাবাহিক রিপোর্ট গতকাল এই রিপোর্টে ছাপা হয়েছিল। আজকে মা বাবার আকুতি, অর্থাৎ মোকাদ্দেস হুসাইন সোহানের রিপোর্ট। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের অন্তর্গত গ্রাম পাঙ্গাসী চানপাড়া গ্রামের দিনমজুর হায়দার আলীর ছেলে ওবায়দুল জন্ম থেকেই প্রতিবন্ধী। বর্তমানে তার বয়স 12 বছর। খোঁজ নিয়ে জানা যায় প্রতিবন্ধী ওবায়দুলের বাবা অন্যের বাড়িতে তাঁতের কাজ করেন। সারাদিন যা পান তা দিয়েই 4 জনের সংসারটা কোনোরকম চলে। দুই ভাইয়ের মধ্যে সে সবার বড়। জন্ম থেকে প্রতিবন্ধী। 2 পা এবং 2 হাতে কোনো বল না থাকায় তার চলার একমাত্র ভরসা তার মা বাবা। সে সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে। তার নেই কোনো প্রতিবন্ধী ভাতার কার্ড, নেই কোনো হুইল চেয়ার। ইউনিয়ন প্রতিনিধি তথা সমাজের বিত্তবানদের কাছে একটি প্রতিবন্ধী কার্ড ও চলার মতো একটি হুইল চেয়ারের দাবি করেছেন প্রতিবন্ধী ওবায়দুলের মা বাবা। আপনাদের কারো সহযোগিতায় যদি একটি হুইল চেয়ার পান তাহলে ওবায়দুল এবং তার মা বাবার কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। সেই সাথে আমি এই খবরটি বিস্তারিত তুলে ধরব। রায়গঞ্জে প্রতিবন্ধীকে পিটালেন কাদের। সিরাজগঞ্জের রায়গঞ্জে আবদিয়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে তুচ্ছ ঘটনা, অর্থাৎ আনোয়ার হোসেনকে তুচ্ছ ঘটনায় কেন্দ্র করে প্রভাবশালী ইউপি সদস্য কর্তৃক প্রতিবন্ধীকে বেধড়ক মারপিট করার ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। জানা যায় উপজেলার ধানগড়া ইউপির আবদিয়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেনের পিতা হাসান আলীর সাথে খয়রাতির চাল বিতরণের অনিয়মকে কেন্দ্র করে আব্দুল কাদেরের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে একই গ্রামের শাহ আলীর দোকানের পাশে প্রতিবন্ধী আনোয়ারকে পেয়ে তাকে বেধড়ক মারপিট করে। এ ঘটনায় প্রতিবন্ধীর পিতা হাসান আলী রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। ইতিপূর্বে এই প্রভাবশালী ইউপি সদস্য আব্দুল কাদের ধানগড়া ইউপির 1, 2 ও 3 নং ওয়ার্ডের আসছিলেন। এই ঘটনায় ইউপি সদস্য আরজিনা বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। সেই প্রভাবশালী কাদের যিনি কাউকে তোয়াক্কা করেন না। এদিকে ইউপি সদস্য, অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য। তাই ক্ষমতার ভরে আইনের তোয়াক্কা না করে তিনি বেসামাল হয়ে পড়েছেন বলে প্রতিবেদক উল্লেখ করেছেন। এখানে এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পত্রিকার সংবাদ শিরোনাম এবং বিস্তারিত গুরুত্বপূর্ণ সংবাদের। ইতিমধ্যেই নাবিলা আক্তার, শুভ সকাল। নাবিলা আক্তার আবারও শুভ সকাল জানিয়েছেন। নাবিলা আক্তার
আর একাধিকবার শুভ সকাল জানিয়েছেন। পীর সুমন শুভ সকাল ভাইজান। রবিউল ইসলাম নয়ন রয়েছে, সাথে রয়েছে আরও অনেকেই যারা যুক্ত রয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা রইল এবং আগামীকাল 270তম পর্ব দেখার আমন্ত্রণ রইল। দর্শক, চলছে করোনা সংক্রমণের আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠা। এই জন্য অবশ্যই করোনা সংক্রমণ রোধে যে সরকারি নিয়ম নীতি রয়েছে, নিয়ম নীতি মেনে চলতে হবে, স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। করোনা সংক্রমণ থেকে রক্ষায় যেহেতু প্রতিষেধক আবিষ্কার হয়নি, ঘরে থাকাই একমাত্র নিরাপদ। ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন। সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রাখুন, জনসমাগম এড়িয়ে চলুন, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করুন এবং অবশ্যই ঘরে থাকুন। ঘরে থেকে সিরাজগঞ্জের সবশেষ খবর, বিস্তারিত খবর জানুন। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত পত্রিকাগুলোর খবরাখবর জানুন। এজন্য সঙ্গে থাকুন ফেরদৌস হাসান ফেসবুক আইডি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সবার সুন্দর, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় আমি ফেরদৌস হাসান আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান থেকে আজকের মতো আবার সুস্বাস্থ্য কামনায় নিচ্ছি বিদায়।